নমস্কার। আজকে সমরেশ মজুমদারের একটি লেখা গল্প দিয়ে বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে শুভ্রার আজকের নিবেদন খেয়ালি। জংশন স্টেশন থেকে দুপুর 12:30টায় ট্রেন ধরলে ঠিক 3:45-র সময় গমনপুরে পৌঁছে যাওয়া যায়। অগ্রিম জানতে পারলে ভদ্রলোক স্টেশনে লোক রাখবেন। গমনপুর থেকে খেয়ালি গ্রাম গাড়িতে 15 মিনিটের পথ। এ চিঠির উত্তরে জানিয়ে দিয়েছিলাম কবে যাচ্ছি। মুশকিল করলো মেল ট্রেনটা। সারাটা পথ খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন জংশন স্টেশনে ঢুকলো তখন 2টো বেজে গেছে। গমনপুরের ট্রেন তারা অনেক আগেই বেরিয়ে গেছে। কথা বলে জানা গেল ওই লাইনে দিনে 2বার ট্রেন যায় আর আসে। দ্বিতীয় ট্রেনটা ছাড়বে 6:45-টায়, গমনপুরে পৌঁছবে 9টায়। তা না হলে আজকের রাতটা ওখানেই কাটাতে হবে। সেক্ষেত্রে কাল 12:30টার আগে কোনো ট্রেন নেই। স্থির করলাম সন্ধ্যের ট্রেনটাই ধরব। রাত 9টায় পৌঁছে 15 মিনিটের বাসপথ নিশ্চয়ই ম্যানেজ করা যাবে। ধরে নেওয়া যাচ্ছে অরুণেশ্বর বাবু লোক অত রাত পর্যন্ত অপেক্ষা করবে না। ট্রেনের চেহারা আর গতি ছ্যাঁকড়া গাড়িকেও হার মানায়। যাত্রীরাও কোনো বিশেষ পরিচয়ের নয়। টুকরো টুকরো কথাবার্তায় জানা গেল দিন দুয়েক খুব বৃষ্টি হওয়ায় এদিকে অনেক রাস্তায় এখন প্লাবিত। গমনপুরে কোনো হোটেল নেই। ট্রেন ঠিকঠাক সময়ে স্টেশনে পৌঁছলে আবিষ্কার করলাম আমাকে নিয়ে মাত্র 2জন যাত্রী প্ল্যাটফর্মে পা দিল। টিমটিমে আলোর বাইরের পৃথিবীটায় ঘন অন্ধকার। একজন কর্মচারী গম্ভীর মুখে লুঙ্গির ওপর ইউনিফর্ম পরে দাঁড়িয়ে এমনভাবে দেখছেন যেন ট্রেনটা তার পৈতৃক সম্পত্তি। ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেলে ভদ্রলোকের সামনে গিয়ে বললাম, নমস্কার। ভদ্রলোক এমনভাবে মাথা উঁচু করে তাকালেন যে তাকে ঐতিহাসিক চরিত্র বলে মনে হলো। আমি খেয়ালি গ্রামে যেতে চাই। কোথাও কোনো বাস পাওয়া যাবে? কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কোনো হোটেল নেই, ধর্মশালাও নেই। স্টেশনের ওয়েটিং রুমের অবস্থা খুব খারাপ। তাই হাঁটতে শুরু করুন, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। ভদ্রলোক তার অফিস ঘরের দিকে লম্বা পা ফেলে চলে গেলেন। স্টেশনের বাইরে এলাম। 2টো দোকান দেখতে পাচ্ছি, তারার আলোয় যাদের ঝাঁপ বন্ধ। লোকজন নেই। পাশেই রেল কোয়ার্টার্স। সেখানে রেডিওতে হিন্দি গান বাজছে। ওই ভদ্রলোক সম্ভবত ওখানেই থাকেন। এই সময় একটা সাইকেল দ্রুত চলে এসে ব্রেক কষল। ট্রেন চলে গেল? আমার উদ্দেশ্য নয়, তবু উত্তর দিলাম, হ্যাঁ। যা শালা, আজকে সটকে গেল। রাস্তার যা অবস্থা, কিছুতেই জোরে আসতে পারলাম না। আপনি এখানে থাকেন? জিজ্ঞাসা করলাম। এখানে মানে আরামপুরে, 4 মাইল দূরে। আপনি? ওই ট্রেন থেকে নেমেছি, যেতে চাই খেয়ালি গ্রামে, বিনীত ভঙ্গিতে বললাম। ভদ্রলোক বলে মনে হচ্ছে। এত রাত্রে হাঁটতে পারবেন? রাস্তাটা যদি একটু বলে দেন। উঠুন, পেছনে বসুন, 1 মাইল এগিয়ে দেব। তারপর আমি বাঁদিকে আর আপনি ডান দিকে। খেয়ালিতে কার বাড়িতে যাবেন? ততক্ষণে সুটকেস নিয়েই ক্যারিয়ারে উঠে বসেছি। বললাম, অরুণেশ্বর বাবু, অরুণেশ্বর বিশ্বাস। ও, ভদ্রলোকের জল জ্যান্ত ছেলেটা হুট করে মরে গেল। তা খবর দেননি কেন? দিলে নিশ্চয়ই লোক পাঠাতেন স্টেশনে। প্যাডেল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞাসা করলো লোকটা। জবাব দিলাম না। দিলে অনেক কিছুই বলতে হতো। আমি অন্ধকার দেখছিলাম। শহরে বসে এই অন্ধকার কল্পনাই করা যাবে না। লক্ষ্য করলাম
একটু একটু করে মেঘ ছড়াচ্ছে আকাশে, ফলে তারার আলো নিভতে শুরু করেছে। খারাপ রাস্তায় চাকা পড়ায় শরীর লাফাচ্ছে। লোকটা একসময় থামলো। এবার আপনি ডান দিকের রাস্তা ধরে চলে যান। খেয়ালের আগে কোনো গ্রাম নেই। আমি নেমে দাঁড়াতে সে নিমেষের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে। চারপাশে একটা পাক দিয়ে দেখলাম কোথাও আলো নেই। যেটাকে রাস্তা বলে গেল লোকটা, সেটা মাটির, যা কাদা হয়ে আছে, আর 5 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। এর চেয়ে প্ল্যাটফর্মে বসে থাকা বোধহয় অনেক বেশি স্বস্তির ছিল। হাঁটা শুরু করলাম। প্রায় কাদায় জুতো ডুবে যাচ্ছে। প্রথম দিকে জুতোর জন্য যে মায়া হচ্ছিল, পরে তা আর থাকলো না। যা হচ্ছে হোক, পৌঁছতে যখন হবে তখন এসব তো ভেবে লাভ নেই। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ আওয়াজটা কানে এলো। দুপাশের মাঠ অন্ধকারে ঢাকা। ডান দিকের মাঠে একটা ব্যাঙ প্রবল আর্তনাদ করছে। ব্যাঙের ডাক শুনেছি, আর্তনাদ এই প্রথম। সম্ভবত সাপের পেটে যাচ্ছে ওটা। তখনই খেয়াল হলো, এই অন্ধকারে পায়ের সামনে সাপ পড়লেও তো বুঝতে পারবো না। দ্রুত হাঁটলে ছোবল মারার সুযোগ পাবে না সাপ। সেই চেষ্টাটাই করলাম। তারপরেই চলে এলাম বড় বড় গাছের মাঝখানে। ওগুলো কি গাছ এখন চেনাও সম্ভব নয়, তবে বেশ ঝাঁকড়া। গাছের নিচে আসতেই কান্না কানে এলো। যেহেতু ওটা ওপর থেকে ভেসে আসছে, তাই পাখির কান্না বলেই বোধ হলো। পাখিও যে মানুষের গলায় কাছাকাছি গলায় কাঁদতে পারে তা আগে জানতাম না। শরীরে কাঁটা ফুটল। আমি ভূত প্রেত নিয়ে কখনো মাথা ঘামাবার প্রয়োজন অনুভব করিনি। ভূত এবং ভগবান দুটোই দুর্বল চিত্র মানুষের কল্পনায় তৈরি, কিন্তু পরিবেশ কখনো কখনো এদের অস্তিত্ব তৈরি করতে সাহায্য করে। এই অন্ধকারে ওই গোঙানি, পাতার খসখস শব্দ, পায়ের তলার কাদা মাটি একত্রিত হয়ে ছেলেবেলার থেকে শুনে আসা ভূতের গল্পগুলোকে মনে আনতে সাহায্য করল। আমি দ্রুত হাঁটতে আরম্ভ করলাম, কিন্তু কানের পর্দার থেকে ওই গোঙানির আওয়াজটা কিছুতেই দূর হচ্ছিল না। শেষ পর্যন্ত কিছু ঘর বাড়ি চোখে পড়ল। বুঝলাম আমি একটা গ্রামে ঢুকেছি। এই গ্রামের নাম খেয়ালি হলেও হতে পারে, কিন্তু বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, আলো জ্বলছে না। এখন রাত 12টার কাছাকাছি। গ্রামের মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। বিস্তর ডাকাডাকির পর সাড়া মিলল। দুজন বেরিয়ে এলেন। একজনের হাতে হ্যারিকেন, দ্বিতীয় জনের লাঠি। আমার অবস্থা দেখে বোধহয় ওরা বুঝতে পারলেন যে আমি দুর্বৃত্ত নই। হ্যাঁ, গ্রামের নাম খেয়ালি, আর অরুণেশ্বর বাবু থাকেন দক্ষিণ পাড়ায়। সামনের মোড় থেকে ডান দিকে হাঁটলেই দক্ষিণ পাড়া। সব থেকে বড় বাড়িটাই তাঁর। ওর পিতামহ জমিদার ছিলেন। সেই সঙ্গে ওরা আমার পরিচয় জানতে চাইলেন। ফাঁপড়ে পড়লাম। বানিয়ে বললাম আমি ওর সঙ্গে ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা বলতে এসেছি। ওরা আমাকে বিদায় দিয়ে ভেতরে ঢুকে গেলেন। লক্ষ্য করেছিলাম কথা বলার সময় দুজনেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছেন। সেই দৃষ্টিটা স্বাভাবিক ছিল না। দক্ষিণ পাড়ায় ঢুকেও সেই একই দৃশ্য। কোনো বাড়িতে আলো জ্বলছে না। বইয়ের পাতায় ভুতুরে গ্রামের যে বর্ণনা থাকে হুবহু ঠিক তাই। শেষ পর্যন্ত অন্ধকারেও বিশাল বাড়িটাকে আমি ঠাউর করলাম। কোথাও কোনো আলো নেই। ছাদের দিকে তাকাতেই একটা সাদা বস্তুকে নড়তে দেখলাম। তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। শুধু ছাদের এক পাশ থেকে সেটা অন্য পাশে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমি দ্রুত বাড়ির গেটে আওয়াজ করতে লাগলাম, বাড়িতে কেউ আছেন? দরজা খুলুন। বেশ কয়েকবার চিৎকার করার পর হঠাৎ দোতলার থেকে একটা টর্চের তীব্র আলো আমার উপর এসে পড়ল। আমি চোখের ওপর হাতের আড়াল রেখে দেখার চেষ্টা করতে গলার স্বর শুনতে পেলাম। কে
কে ওখানে? কি চাই? আমি শহর থেকে আসছি, অরুণেশ্বর বাবু আমাকে আসতে লিখেছিলেন। নাম বলুন। বললাম। তারপরে হুকুম হলো, কার্তিক, দরজাটা খুলে ওকে ভেতরে নিয়ে আয়। মিনিট দুয়েক বাদে দরজা খুলল। একটা হ্যারিকেন এগিয়ে এসে গেটের তালা খুলে সরে দাঁড়াতেই আমি ভেতরে ঢুকলাম। আবার তালা লাগিয়ে লোকটা হাত বাড়ালো। ওটা দিন। এতটা পথ যখন বইতে পেরেছি তখন এটুকু পারবো, তাই বললাম থাক। না, কর্তার হুকুম, ওর ভেতরে অস্ত্র থাকতে পারে। তর্ক না বাড়িয়ে লোকটা আমার সুটকেস হস্তগত করল। কেউ এই বাড়িতে লুকিয়ে অস্ত্র নিয়ে আসবে এমন সম্ভাবনা আছে নাকি? ভেতরে ঢোকার পর হ্যারিকেনের আলোয় বাঁধানো উঠোন চোখে পড়ল। দুপাশে বারান্দা। যে ভদ্রলোক দরজায় দাঁড়িয়ে, তার পরনে ফতুয়া আর ধুতি, বয়স 60 পেরিয়েছে। হাত বাড়িয়ে বললেন, আমার চিঠিটা কি সঙ্গে আছে? ছিল, আমি দিলামও। সেটার ওপর চোখ বুলিয়ে ভদ্রলোকের গলার স্বর বদলে গেল। ওহো, আমার লোক গিয়েছিল স্টেশনে, দুপুরে ট্রেন আসার কথা, কিন্তু না দেখে ও ফিরে এসেছে। আপনি এই অন্ধকারে কাদা ভরা রাস্তায় কি করে এলেন? অল্প কথায় ঘটনাগুলো তাকে জানালাম। স্টেশনে বসে রাত না কাটিয়ে হেঁটেই আসতে পারবো ভেবে এগিয়েছিলাম। রাস্তার অবস্থা জানলে হয়তো পা বাড়াতাম না। আপনার খুব ভাগ্য ভালো, তাই সশরীরে পৌঁছতে পেরেছেন। যাক, এখন পোশাক পাল্টে একটু থিতু হয়ে বসুন। রাতের খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন। কাল সকালে কাজের কথা হবে। কার্তিক, বাবুকে স্নানঘরটা দেখিয়ে দে। ভদ্রলোক আর দাঁড়ালেন না। ওর জুতোর শব্দ মিলিয়ে যাওয়া মাত্র বাড়িটা কি ভয়ঙ্কর চুপচাপ হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আমার জন্য খাবার নিয়ে এলো কার্তিক। মাছ ভাজা গোটা 3, রুটি, ডাল, বেগুন ভাজা আর সামান্য ক্ষীর। কার্তিক বিনীত ভঙ্গিতে বলল, হেঁসেল তুলে দিয়েছিল। সবার খাওয়া তো শেষ হয়ে গেছে, এইটুকু কোনো রকমে আপনার খুব অসুবিধা হবে। আমাকে তো সারা রাত মাঠে ঘাটে বসে থাকতে হতো, এ তো অমৃত পাওয়া। আপনি খুব ভাগ্যবান বাবু। কেন এত রাত্রে কুলকলির মাঠ ভেঙে সশরীরে এলেন? কেন, ওখানে কি হয়? আত্মারা থাকেন। ও না না, তাদের সঙ্গে আমার দেখা হয়নি। খাওয়া শুরু করলাম। আচ্ছা কার্তিক, তোমাদের গ্রামের মানুষরা এত তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়েছে কেন বলো তো? মনে হচ্ছে বাইরের কাউকে ভয় করছে সবাই। আপনি এসব বড়বাবুর মুখে শুনবেন। কার্তিক নড়ে উঠল। আপনি খাওয়া হয়ে গেলে দরজাটা বন্ধ করে দেবেন। থালা বাসন কাল সকালে নিয়ে যাবেন। হ্যারিকেনটা অসুবিধা হলে জেলে রাখবেন। আচ্ছা বলে কার্তিক চলে গেল। ঘুম ভাঙল বেশ বেলা করে। অতটা কাদা জলে হাঁটাহাঁটি করে শরীর বোধহয় আরাম চাইছিল। দেখলাম বেশ রোদ উঠেছে। বাথরুমে গিয়ে তৈরি হয়ে নিলাম। কথাগুলো যদি সকালেই হয়ে যায় তাহলে দুপুরে ট্রেন ধরে ফিরে যাব। ঘোমটা দেয়া কাজের মহিলা চা নিয়ে এলো ট্রেতে। শুধু চা নয়, সঙ্গে ফুলকো লুচি, বেগুন ভাজা আর ক্ষীর। বুঝলাম এ বাড়িতে দুধের কোনো অভাব নেই, কিন্তু সকালে প্রথম কাপ চায়ের সঙ্গে এত ভাজাভুজি খাওয়া ঠিক আমার অভ্যেস নেই, তাই ফিরিয়ে নিয়ে যেতে বললাম। স্ত্রীলোকটা একটু ইতস্তত করছিল। বললাম, এখন আমি ওসব খাই না। বৌদিমণি রাগ করবেন। বৌদিমণি কে আমি জানিও না। বললাম, তাকে বুঝিয়ে বলো। অনিচ্ছা নিয়ে এসে চায়ের কাপ নামিয়ে ট্রেটা তুলে চলে গেল। চাটা শেষ হতেই কার্তিক দরজা এলো। বড়বাবু বাগানে অপেক্ষা করছেন। বাগানটা ফুলের নয়, নানা ধরনের সবজি চারপাশে, তার মধ্যে 2টো বড় বেঞ্চি, যার একটায় বসেছিলেন অরুণেশ্বর বাবু। আমায় দেখে জিজ্ঞাসা করলেন, ঘুম হলো? হ্যাঁ, খুব ক্লান্ত ছিলাম তো তাই। বসুন। হ্যাঁ,
প্রথমে আপনার পরিচয় একটু বিশদে শুনি। আমি যা লিখেছি তার বেশি তো কিছু বলার নেই। আপনার বয়স 39, এতদিন বিয়ে করেননি কেন? উদ্যোগ নেওয়ার কেউ ছিল না, হ্যাঁ নিজেরও ইচ্ছা হয়নি। বাড়িতে কে আছেন? বাড়ি নয়, ফ্ল্যাট। একজন কাজের লোক? অবশ্য তাকে কাজের লোক ঠিক বলা চলে না। আমার বাল্যকাল থেকেই তিনি আছেন। বাবা মা পূর্ব পাকিস্তান থেকে আসতে চাননি, ওখানেই মারা গেছেন বয়স হওয়ায়। কাশিদাকে পাঠিয়ে দিয়েছিলেন আমি চাকরি করার পর। আপনার সম্পর্কে খোঁজ খবর করার তাহলে ওই কাশিদা ছাড়া কেউ নেই? আমি ঠিক জানি না। আপনি একটা বড় ওষুধের কোম্পানির ওই জেলার প্রতিনিধি। চিঠিতে যে মাইনের কথা লিখেছেন তা খুবই ভালো। একা লোক, কি করেন অত টাকা দিয়ে? বছরে একবার ভারতবর্ষ দেখতে যাই, বড় হোটেলে উঠি, বেশ খরচও হয়ে যায়। এবার বলুন, আপনার কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ, আপনি লিখেছেন উনি আপনার মেয়ের মতো। ব্যাপারটা কি? আর কত বয়স, কি করেন? ছবিতে বয়স বোঝা যায়নি, মনে হয়েছে খুব কম বয়সী। সেক্ষেত্রে আমার আপত্তি আছে। কিন্তু আপনি লিখেছেন যে আপনার বয়স এখন 76। ছবির মেয়েটা আপনার মেয়ে হওয়া একটু অস্বাভাবিক, তাই? ঠিকই, ওটা আমার মায়ের বছর 7 আগে একটা তোলা ছবি। এখন ওর বয়স 30। ও, এই 7 বছরে সে কিছুতেই ক্যামেরার সামনে যেতে চায়নি বলেই ওটাই পাঠাতে বাধ্য হয়েছে। অবশ্য বয়স বাড়া ছাড়া চেহারার কোনো পরিবর্তন হয়নি। বৃদ্ধ চোখটা বন্ধ করলেন। আমি চুপ করে ওনাকে দেখছিলাম। বার্ধক্যও কিন্তু উনি বেশ সুপুরুষ। বললেন, বছর 7 আগে আমি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম। আমার একমাত্র সন্তান, মামা বাড়িতে মানুষ হওয়া শিক্ষিতা সুন্দরী মেয়েটাকে পুত্রবধূ হিসাবে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। সেদিন ওদের কাল রাত্রি, আলাদা থাকতে হয়। ছেলে গেল বন্ধুদের সঙ্গে রাত্রে যাত্রা শুনতে ওই স্টেশনের ধারে। মাঝরাতে ফেরার সময় ওই জঙ্গলের পথে সে খুন হয়ে গেল। বৃদ্ধ চুপ করলেন কিছুক্ষণ। সে কি, কেন? ভুল করেছিল। যে পার্টি খুন করে তারা অন্য কাউকে খুন করতে চেয়েছিল, অন্ধকারে ঠিক বুঝতে পারেনি। ওরা পরে খুব অনুতপ্ত হয়েছে। কিন্তু আমার ছেলে তো চলে গেল। এই হত্যার বদলা নিতে মারামারি চলল কিছুদিন। তারপর রাজনৈতিক খুনোখুনি বলে পুলিশ হাত গুটিয়ে নিল। আমার পুত্রবধূর ফুলশয্যা আর হলো না। তার মামা এসেছিলেন খবর পেয়ে, জিজ্ঞাসা করেছিলেন এই অবস্থায় মেয়েটার কি হবে। আমি বলেছিলাম, বৌমা যদি আপত্তি না করেন তাহলে আমি তাকে আমার মেয়ে ভেবে মাথায় করে রাখব। আমার তো কোনো মেয়ে নেই, স্ত্রী চলে গেছেন, ছেলেও চলে গেল। তিনি থাকলে আমি বাঁচতে পারবো, আর সেই থেকেই তিনি এখানে। কিন্তু আমার তো বয়স হচ্ছে না, আমার পরে তার কি হবে, এই ভাবনা থেকে আমি কাগজে এই বিজ্ঞাপনটা দিয়েছি। কিন্তু বিজ্ঞাপনে বা তারপরে চিঠিতে সব প্রকাশ করেননি তো? কারণ আমার পুত্রবধূকে আমি বিবাহিত বলে ঠিক মনে করি না। বিয়ের লগ্ন ছিল মধ্যরাতের পরে। সেসব চুক্তি ভোর হয়ে আসে, দিনের বেলায় ফিরে আসে বাড়িতে। সেই রাতটাই কাল রাত্রির। সব অর্থেই সে শেষ হয়ে যায়। মেয়েটা নিজেকে বিবাহিত ভাবার অবকাশই পায়নি। আমার দিকে তাকালেন বৃদ্ধ। অবশ্য আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন। আমি সত্যি কৌতূহলী হয়েছিলাম। পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে ইনি আবার বিয়ে দিতে চাইছেন, এরকম ঘটনা সচরাচর ঘটে না। বললাম, এই ছবি 7 বছর আগের, তাহলে এখন? নিশ্চয়ই। বৃদ্ধ গলা তুললেন। কার্তিক! কার্তিক হাজির হয়ে বললেন, মাকে একবার এখানে আসতে বলবে? মাথা নেড়ে সে চলে যেতে জিজ্ঞাসা করলাম, একটা প্রশ্ন। কাল রাত্রে এই গ্রামে ঢোকার পর লক্ষ্য করেছি সবাই যেন ভয়ে ভয়ে সিটিয়ে আছেন, অস্ত্র হাতে নিয়ে বেরোচ্ছেন। কোথাও কোনো আলো জ্বলছিল না। এই ব্যাপারটা কি বলতো? অরুণেশ্বরবাবু মাথা নাড়লেন। মানুষ ভয় পেয়েছে।
কিসের ভয়? ডাকাতের? না না, রাজনৈতিক দলগুলো জঙ্গি ভাব দেখানোর পর এ অঞ্চলে কেউ ডাকাতির কথা ভাবতেই পারে না। বছর 5 আগে এক রাত্রে 8 জন ডাকাতকে পিটিয়ে মেরে ফেলেছিল পার্টির ছেলেরা। তারপর থেকে ওই ভয় দূর হয়েছে, অরুণেশ্বরবাবু বললেন। তাহলে গত 6 মাসে গ্রামে 3টে বাইরের মানুষ মারা গেছে। গুলি বা ছুরিতে মৃত্যু হয়নি। শরীরের কোথাও সামান্য ক্ষত চিহ্নও পাওয়া যায়নি। প্রত্যেকটা ঘটনাই ঘটেছে রাত্রে। পুলিশ তদন্ত করে রহস্য উদ্ধার করতে পারেনি। ফলে গুজব ছড়িয়েছে গ্রামের রাস্তায় দুষ্ট আত্মা ঘুরে বেড়াচ্ছে। ফলে সন্ধ্যের পরেই দরজা জানলা বন্ধ করে দিচ্ছে সবাই। আজ সকালে কয়েকজন খোঁজ করতে এসেছিলেন কাল রাত্রে সত্যি কোনো অতিথি এ বাড়িতে এসেছে কিনা, আর যদি আসে তাহলে বেঁচে আছে কি। দেখুন, এসব আমি বিশ্বাস করি না, কিন্তু আমি গোয়েন্দাও নই। অরুণেশ্বরবাবুর কথার মাঝখানে তাকে দেখতে পেলাম বাগানের ভেতর দিয়ে নিঃশব্দে হেঁটে আসছে। বিন্দুমাত্র সাজগোজ ছাড়াই সে চোখ টানছে। না, ছবির সঙ্গে তার খুব একটা পার্থক্য নেই, তবে একটু শীর্ণ আর বেশি ফর্সা মনে হচ্ছে। এত ফর্সা যে রক্তে হিমোগ্লোবিন নিশ্চয়ই বেশ কমে গেছে। ডেকেছেন? তার গলাটা বেশ মিষ্টি। ও হ্যাঁ, বসো মা। বেঞ্চের একটা পাশ দেখিয়ে দিলেন অরুণেশ্বরবাবু। সে বসলে বৃদ্ধ বললেন, ইনি আমাদের অতিথি, শহর থেকে এসেছেন। সে হাত জোর করল। নমস্কার। আমিও নমস্কার জানালাম। গত রাতে আপনার খেতে অসুবিধা হয়েছে বলে আমরা দুঃখিত। সে বলল, ছি ছি, দোষ তো আমারই, না জানিয়ে মাঝরাতে এসেছি। অবশ্য খেতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। মাথা নাড়লাম। অরুণেশ্বরবাবু বললেন, আপনার আসার কথা ছিল বিকেলে, রাত্রে আসছেন জানলে নিষেধ করতাম। তেমন হলে স্টেশনেই রাত কাটাতে বলতাম। সে তখন আমার দিকে তাকালো। হ্যাঁ, কাল ভাগ্য আপনাকে সাহায্য করেছে। প্রতিবাদ করলাম, এ কি বলছেন? অকারণে আমাকে কেউ খুন করবে কেন? ঠিকই, কোনো যুক্তি নেই। থানার দারোগা যখন অনেক অনুসন্ধান করেও কিছু পেলেন না, তখন উপদেশ দিয়ে গেছেন যে বাড়ির ভেতর থাকলে যখন বিপদ হচ্ছে না, তখন রাত বিরেতে বাইরে না গেলেই ভালো। যাকে আপনারা কথা বলুন, আমার কিছু কাজ আছে, সারি গিয়ে। কথাগুলো বলে উঠে গেলেন অরুণেশ্বরবাবু। ওর দিকে তাকালাম, দেখলাম সে স্থির চোখে আমাকে দেখছে। জিজ্ঞাসা করলাম, আপনি নিশ্চয় জানেন আমাকে কেন উনি আমন্ত্রণ জানিয়েছেন? জানি, আপনাদের চিঠিগুলো উনি আমাকে পড়িয়েছেন। সে একটু গলাটা নিচু করে বলল, তাহলে আপনার আপত্তি নেই? আমার কথা পরে, এখানে আসার পরে বাবা নিশ্চয়ই আপনাকে আমার সব কথা বলেছে। চিঠিতে লিখলে কি আসতেন? জানি না, তবে কৌতূহল একটা নিশ্চয়ই হতো। শ্বশুর পুত্রবধূকে নিজের মেয়ে বলে ভেবে নিয়ে আবার তাকে সংসারী করতে চাইছেন, এই ব্যাপারটা তো একটু অভিনব। আপনি আর কি জানতে চান? সাধারণত বিধবা হওয়ার পর মেয়েরা বাপের বাড়িতে ফিরে যান। আপনি তো তার সঙ্গে একটা রাতও থাকেননি। আপনি এখানে রয়ে গেলেন কেন? আমি জিজ্ঞাসা করলাম। প্রথম কথা, আমার কোনো বাপের বাড়ি ছিল না, থাকতাম মামার বাড়িতে। এখানে আমি পিতৃস্নেহ পেলাম। আমার নিজের বাবার স্মৃতি খুবই ঝাপসা। বিয়ের আগে আমার সম্মান নিয়ে কেউ ভাবেনি, এখানে সেটা আমাকে দেয়া হয়েছে। মেয়েটি বলল, আমার কথা আপনি চিঠিতে পড়েছেন, আজ দেখলেন, আমাকে কি আপনার গ্রহণীয় বলে মনে হচ্ছে? সরাসরি জিজ্ঞাসা করলাম। গ্রহণ তো করে পুরুষেরা, মেয়েদের সেটা মেনে নিতে হয়। দেখুন, বিয়ের বাসনা আমার চলে গেছে, কিন্তু বাবাকে সন্তুষ্ট করতে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সে বলল, বুঝলাম, আপনাদের এখানে এক অদ্ভুত আতঙ্ক রাত্রে ছড়িয়ে পড়েছে। মানুষ খুন হচ্ছে,
অথচ কিভাবে আর কে খুন করছে বোঝা যাচ্ছে না। আপনি ভূতে বিশ্বাস করেন? সে হাসল। দুটোই, বিশ্বাসও করি আবার অবিশ্বাসও, ঠিক ভগবানের বেলায় যা হয়ে থাকে। কিছু মনে করবেন না, কাল রাতে আপনি এ বাড়ির ছাদে ছিলেন কেন? তার চোখটা ছোট হলো। কাল রাত্রে এ বাড়ির কাছে এসে দেখলাম ছাদে সাদা কিছু একটা হাঁটছে, হয়তো সাদা শাড়ি পরা মহিলা। আপনি কি কাল সাদা শাড়ি পরেছিলেন? না, সাদা শাড়ি পরতে নিষেধ করেছেন বাবা। কিন্তু কথাটা আপনি ওকে বলেছেন? না। সে উঠে দাঁড়ালো। আমার মনে হয় দিনের আলো থাকতেই আপনার এখান থেকে চলে যাওয়া ভালো। ওকে বললে উনিও এই একই কথা বলবেন। কারণটা জানতে পারি? যারা রহস্যজনকভাবে মারা গেছেন তারা নাকি মৃত্যুর আগের রাত্রে সাদা কিছুকে অন্ধকারে হাঁটতে দেখেছিলেন। শিরশির করল মেরুদণ্ডটা। সেটাকে থামাতে বললাম। আপনার কি মনে হয় না এটা নেহাতি একটা গল্প, কষ্ট কল্পনা? না, যা ঘটেছে তাই বললাম। এই সময় অরুণেশ্বরবাবু ফিরে এলেন। কি কথাবার্তা হলো? উঠে দাঁড়ালাম। হ্যাঁ, আলাপ হলো। মা আমার বড় ভালো মেয়ে। বাবা, আমি এখন যেতে পারি? মেয়েটি জিজ্ঞাসা করল। এসো মা। অরুণেশ্বরবাবু মাথা নাড়তে এসে চলে গেল গাছপালার মধ্যে দিয়ে বাড়ির দিকে। অরুণেশ্বরবাবু বললেন, এখনই আপনাকে কিছু বলতে হবে না, ফিরে গিয়ে ভেবে চিনতে জানালেই হবে। যদি আপত্তি থাকে তাহলেও জানাবেন। ঠিক আছে, আমি তাহলে তৈরি হই। সে কি কথা? স্নান খাওয়া না সেরে যাবেন কেন? আপনি তো আমার অতিথি। ট্রেন পাবো তো? স্বচ্ছন্দে। বিকেল 3টের সময় জংশনের ট্রেন আছে, কার্তিক তুলে দিয়ে আসবে। তাই এখান থেকে 2:30 নাগাদ বের হলেই চলবে। ওই কথা থাকলো, আমি কি একটু বেরোবো? আমি মাথা নাড়তে অরুণেশ্বরবাবু চলে গেল। বাগানটা বেশ বড়, ফলের গাছ ছাড়াও শাকসবজির চাষ হয়েছে। তাদের নধর চেহারায় চোখের বেশ আরাম হয়। ঘুরে ঘুরে দেখছিলাম। গাছে গাছে পাখি ডাকছে খুব। বাড়ির একপাশে গিয়ে পুকুরটাকে দেখলাম। মাছ আছে বলেই মনে হলো। ফেরার পথে গাছটা চোখে পড়ল। তার ডালে ডালে পাকা ফল ঝুলছে। আঙুরের আকৃতি ডাবল হলে যা দেখাবে, এই ফলগুলো ঠিক সেই রকম, টুকটুকি লাল হয়ে আছে। প্রচুর মৌমাছি ঘুরছে গাছটাকে ঘিরে। পাখিরা কিন্তু এই গাছে বসেনি। এই ফলের নাম জানি না। এরকম গাছ কখনো আমি দেখিও নি। মৌমাছিরা যখন আকর্ষণ বোধ করছে তখন নিশ্চয়ই ফলটা মিষ্টি। বিষ ফলের গাছ কেউ বাগানে রাখবে কেন? হাত বাড়িয়ে একটা পাকা ফল ছেড়ে সামান্য চাপ দিতেই রস গড়ালো। জিভ ঠেকাতে বেশ মিষ্টি লাগলো। ফলটা মুখে পড়লাম। মিষ্টি রসে মুখটা ভরে গেল। তারপরে সমস্ত শরীরে একটা অদ্ভুত ঝিমঝিম ভাব ছড়িয়ে পড়ল। কোনো রকমে ফলটা বাইরে ফেলে দিতেই আমার সমস্ত ইন্দ্রিয় অসাড় হয়ে গেল। ঘাসের ওপর বসে পড়লাম আমি। এই বসাটাও টের পেলাম না। আমি তাকিয়ে আছি কিন্তু কিছুই দেখছি না। চিৎকার করছি কিন্তু যেন শব্দ বের হচ্ছে না। এমনকি আমার কানেও কোনো শব্দ ঢুকছে না। অথচ আমার বোধ শক্তি নষ্ট হয়নি। হাত পা নাড়াতে পারছি না। কতক্ষণ পরে জানি না আমাকে নিয়ে হইচই পড়ে গেল। কার্তিক আর একটা লোককে সঙ্গে নিয়ে আমাকে একটা চেয়ারে বসিয়ে বাড়িতে নিয়ে এলো। বিছানায় শুইয়ে দিল যত্ন করে। তারপরে অরুণেশ্বরবাবু এলেন হন্তদন্ত হয়ে। ঘটনাগুলো যে ঘটছে তা আমি টের পাচ্ছি না, কিন্তু অনুমান করতে পারছি। চোখে দেখতে পাচ্ছি না, চোখ খুলে, কিন্তু ভাবতে ভালো লাগছে। পরে শুনেছি ডাক্তার এসেছিল, গ্রামের ডাক্তার। লোকটা ওষুধ খাইয়ে বমি করিয়েছিল অনেকটা। তারপরে আমি মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলে দেখলাম আমি মশারির ভেতর শুয়ে আছি। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে, আর মশারির বাইরে একটা অস্পষ্ট ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমাকে চোখ ঘোরাতে দেখে মূর্তি ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা ভালো করে বোঝবার আগেই আবার আমার ঘুমে চোখটা জড়িয়ে এলো। কিছুতেই জেগে থাকতে পারছিলাম না। শেষ পর্যন্ত
আমি মশারির বাইরে চলে এলাম। দ্রুত বাইরে আসতেই সেই ছায়ামূর্তিকে দেখতে পেলাম, ধীরে ধীরে হাঁটছে। আমি নিঃশব্দে তাকে অনুসরণ করলাম। মূল বাড়ির ভেতর ঢুকে একটা সিঁড়ির ওপর পা রাখতেই কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো। আজ আর ছাদে যেও না মা, আমাকে বাধা দেবেন না বাবা। তার কণ্ঠস্বর। অতিথি অসুস্থ, কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন, ওর পাশে একজনের থাকা দরকার। ওখানে বসে থেকে আমি ওর কোনো উপকারে লাগবো না, তাই না? সে চলে গেল। অরুণেশ্বর বললেন, কার্তিক, খেয়াল রাখিস, ভালো ঘুম হলে ঠিক হয়ে যাবে। আশেপাশে কোথাও কার্তিককে দেখতে পেলাম না। সিঁড়ি যখন জনশূন্য হলো তখন আড়াল থেকে বেরিয়ে এলাম। সে ছাদে গেছে, গত রাত্রেও নিশ্চয়ই গেছিল। যেভাবে সে ছাদে গেল তা স্বাভাবিক নয়। মনে হচ্ছিল সেখানে যাওয়ার জন্য যেন সে ব্যস্ত হয়ে উঠেছে। হাওয়া বইছে বাগানে, শব্দ হচ্ছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ছাদের দরজায় চলে আসতেই তাকে দেখতে পেলাম। ছাদের ঠিক মাঝখানে বাবু হয়ে বসে আছে, কিন্তু মেরুদণ্ড টান টান, মুখটা আকাশের দিকে। শূন্য বিশাল ছাদে এরকম ভঙ্গির একটা মূর্তিকে মোটেই লৌকিক বলে মনে হচ্ছিল না। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সময় বয়ে যাচ্ছে। মিনিট 35 পরে সে মুখ নামালো। তারপর দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। মাথার ওপর দিয়ে একটা নাম না জানা রাত পাখি চিৎকার করে উড়ে গেল। সে কাঁদছে, তার কান্নার শব্দ সে গোপন করার চেষ্টা করছে না। এই সময় সিঁড়িতে জুতোর আওয়াজ পেয়ে আমি দ্রুত সরে গেলাম। কোণের দিকে ফেলে রাখা ড্রামের আড়ালে যেতে না যেতেই অরুণেশ্বর বাবুকে দেখতে পেলাম। বড় বড় পা ফেলে ওর কাছে গিয়ে বললেন, কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি এইভাবে কাঁদছো জানলে লোকটা তোমাকে বিয়ে করবে? ওর আগে 3 জনকে ভাগিয়েছ তুমি, এবার কথা দিয়েছিলে বাধ্য হয়ে। সে মাথা নাড়ল। আমি পারবো না, কিছুতেই পারবো না। পারতে তোমাকে হবেই। আমি তো বেশি দিন বাঁচবো না, তখন শিয়াল কুকুর তোমাকে ছেড়ে খাবে। আমার কর্তব্য আমি করে যেতে চাই। ওঠো, ঘরে গিয়ে শুয়ে পড়ো। না, ওরা আসবে, ওদের সঙ্গে কথা বলতে চাই। সে উঠে দাঁড়ালো। ওসব তোমার মনের ভুল, কেউ কখনো আসে না। তুমি নিজের মনে কথা বলো। শোনো, এরকম করলে তুমি পাগল হয়ে যাবে। অরুণেশ্বর থামলেন, একটু ভাবলেন, তারপর বললেন, 10 মিনিটের মধ্যে তুমি ঘরে যাবে, এ আমার আদেশ। জুতোয় শব্দ তুলে অরুণেশ্বর নেমে গেলেন ছাদ থেকে। সে দাঁড়িয়েছিল একা। দূর থেকেই বুঝতে পারলাম যে সে কাঁদছে, অসহায় এক কিশোরীর মতো। এখনই ভেঙে পড়বে বলে মনে হচ্ছিল। আমি দ্রুত তার কাছে গেলাম। সামনে দাঁড়াতেই সে তাকালো, ফিসফিস করে বলল, আমি এখন কি করব? আপনি যেমন থাকতে চান তেমনই থাকুন। আমি বললাম, সত্যি? তার মুখে যেন হাসি ফুটল। তারপরেই সে হাঁটতে শুরু করলো। দ্রুত গতিতে ছাদের এপাশ থেকে ওপাশে হেঁটে চলল। লক্ষ্য করলাম হাঁটার সময় সে ফিসফিসিয়ে কিছু বলে চলেছে। কি বলছে শোনার জন্য আমি ছাদের প্রান্তে গিয়ে দাঁড়ালাম, কিন্তু সে যখন আমার পাশ দিয়ে হেঁটে গেল তখন অস্পষ্ট উচ্চারণ বুঝতে পারলাম না। আমার সামনে নির্জন রাতের গ্রাম, কোথাও কোনো আলো জ্বলছে না, রাস্তা শুনশান। এই গ্রামে 3 জন মানুষ খুন হয়েছে, কিন্তু তাদের মৃত্যু রহস্য আজও অন্ধকারে। এটা কি করে সম্ভব? হঠাৎ কানে এলো, শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? আমি যেমন আছি তেমন থাকবো। বলতে বলতে সে ছাদের মাঝখানে গিয়ে বাবু হয়ে বসে পড়ল। কিন্তু কার সঙ্গে কথা বলছে সে? কোনো অশরীরী অস্তিত্ব? আমি তো বিশ্বাস করি না। ওর মনকে একা থাকতে থাকতে নিজের জগৎ তৈরি করে নিয়েছে। ওর পাশে গিয়ে বসলাম। আপনি খুব একা। সে তাকালো, মাথা নাড়ল। হ্যাঁ, আপনাকে জীবনসঙ্গী হিসাবে পেলে আমি কিন্তু খুশি হব, বললাম। হ্যাঁ হ্যাঁ, আপনি যে বললেন যেমন আছি তেমনই থাকতে পারবো। এরকম থাকলে আপনি মারা যাবেন। আমি বাঁচতে চাই না। শব্দে কান্না জড়ানো।
কেন? হাঁটুতে মুখ রেখে সে কাঁদতে লাগলো। এই সময় অরুণেশ্বরবাবুর গলা কানে এলো। তুমি নিচে যাও। বলার ধরনে এমন কর্তৃত্ব ছিল যে সে এক মুহূর্ত দেরি করল না। আপনি অসুস্থ, এখানে আসা আপনার উচিত হয়নি, ভদ্রলোক জানালেন। যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে এসেছি তাকে জানতে চাওয়াটা নিশ্চয়ই অস্বাভাবিক নয়। তাই বেশ, আপনার সিদ্ধান্ত জানতে পারি? উনি কেন, কী কারণে ছাদে এসে এমন আচরণ করে জানতে পারলে আমি সিদ্ধান্ত নিতে পারবো। আর সেটা না জানলে আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। বেশ, আপনাকে আর আটকাতে চাই না। ভোর ভোর একটা ট্রেন জংশন যায়, সেটা ধরতে রাত 3টে নাগাদ আপনাকে বেরিয়ে পড়তে হবে। তৈরি থাকবেন, কার্তিক আপনাকে জানিয়ে দেবে। কথাগুলো বলে তিনি নেমে গেলেন। এখন আমি একা ছাদে দাঁড়িয়ে। হাওয়ারা শব্দ তুলেছে। হঠাৎ সমস্ত শরীরে কাঁটা ফুটল। অরুণেশ্বরবাবু আর আমাকে আতিথ্য দিতে চান না, তাই রাত 3টে নাগাদে বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে ট্রেন ধরতে। তখন চারপাশ অন্ধকার, রাস্তায় আরও একাকিত্ব। নেমে এলাম। 3টে বাজতে মাত্র কয়েক ঘন্টা বাকি। ঘুম ঠুম মাথায় উঠল। আমার কেবলই মনে হচ্ছিল এই যাওয়াটা ঠিক আমার সুখের হবে না। ঠিক 3টের সময় দরজার শব্দ হলো। কার্তিক এসে দাঁড়ালো। আমি তৈরি ছিলাম, ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম। একটাও কথা না বলে কার্তিক আমাকে গেটের কাছে পৌঁছে দিল। দাঁড়ান, আপনাকে এগিয়ে দেবো আমি। অন্ধকার ছুঁড়ে সে বেরিয়ে এলো। আপনি? হ্যাঁ, এই গ্রামে আরেকটা খুন হোক আমি চাই না। আমাকে কে খুন করবে? আর যদি করে তাহলে আপনি কি করতে পারেন? যারা খুন হয়েছিল তাদের সঙ্গে কোনো সঙ্গী ছিল না। চলুন। এ কি, আপনি যাবেন না? বড়বাবু খুব রাগ করবেন, কার্তিক প্রতিবাদ করল। সে জবাব দিল না। পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম, আপনি একা ফিরবেন কি করে? আপনার উচিত হয়নি আমার সঙ্গে আসা। এতদিন ধরে শুধু উচিত কাজগুলো মেনে চলেছি, আজ না হয়। আমরা গ্রামের মাঝখান দিয়ে চলেছি। চারপাশের বাড়ি নির্ঝুম, কেউ কোথাও জেগে আছে বলে মনে হয় না। গ্রামের প্রান্তে এসে থামলাম। দেখলেন কেন কিছুই হলো না? এবার আপনি ফিরে যেতে পারেন। সে মাথা নাড়ল। না, আপনাকে কুলকুলির মাঠের পাশ দিয়ে যেতে হবে। চলুন। সেই ঝাঁকড়া গাছ, জঙ্গলের পরিবেশ যখন ছাড়াচ্ছি তখন অন্ধকার অনেক পাতলা। যে মোড়ে এসে সাইকেলওয়ালা আমাকে নামিয়ে দিয়ে গেছিল সেইখানে পৌঁছে বললাম, আর এগোতে হবে না, আমার জন্য আপনি অনেক কষ্ট করলেন। সে কথা না বলে খালি হেঁটেই চলল। আমি দাঁড়ালাম। স্টেশন আর দূরে নেই, অনেকটা পথ আপনাকে ফিরতে হবে। হ্যাঁ, কিন্তু আপনাকে ট্রেনে তুলে দিয়ে আমি ফিরব। সে কি? মন থেকে ভয়টাকে সরাতে পারছি না। আপনি অনর্থক ভয় পাচ্ছেন। না, যে 3জন মারা গেছে তারা আমাকে দেখতে এসেছিল। সমস্ত কথা জানার পর আপনার মতো রাজি না হয়ে ফিরে গিয়েছিল। প্রত্যেকেই গভীর রাতে বাড়ি থেকে চলে যেতে যেতে তাদেরকে বাধ্য করা হয়েছিল। এবার আমি মরিয়া হলাম। আপনাকে আমি কিছুতেই এখানে মরতে দেব না। হাঁটতে হাঁটতে সে বলেছিল। কেন কেন তাদের মরতে হয়েছিল? শুধু প্রত্যাখ্যান করার কারণে? আমি তখন নার্ভাস কিছুটা, আর বাকিটা হলো তারা অনেক কিছু জেনে গিয়েছিল। সে বলল সেই জানাটা বাইরে প্রচারিত হোক তা ঠিক কাম্য ছিল না। কার কাছে? আমি ঠিক জানি না, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমরা স্টেশনে পৌঁছে গেলাম। টিকিট ঘর এই ভোরে বন্ধ। সূর্য এখনো ওঠেনি। হেসে বললাম, আর কোনো চিন্তা নেই, এখানে আপনার গ্রামের ছায়া পড়বে না। সে মাথা নাড়ল। বললাম, অরুণেশ্বরবাবু নিশ্চয়ই খুব রাগ করবেন আপনার ওপর। আমি পরোয়া করি না। কি করবে? বড়জোর খুন করবে। এই কথা বলছেন কেন? উনি তো আপনাকে সংসারই করতে চান। সে ঠোঁটটা কামড়ালো, তারপর বলল, হ্যাঁ, বিধবা হওয়ার পর মামার বাড়িতে ফিরে গেলে ওরা ভালো মনে নিতেন না ঠিকই, কিন্তু আমি কি বেয়াওয়ারিশ ছিলাম? মেয়ের মতো
তিনি নিজের কাছে রেখে দিলেন সবার বাহবা পেতে, অথচ প্রতি রাত্রে এসে ইনিয়ে বিনিয়ে বলে গেছেন তিনি কত একা, কতদিন নারী সঙ্গ পাননি। রাতের পর রাত তাকে ঠেকিয়ে রেখেছি। আমাকে কত লোভ দেখিয়েছেন। পুত্রবধূকে বিয়ে করা যায় না, কিন্তু দুজনের শরীরকে তো তৃপ্ত করা যায়। যখন কিছুতেই রাজি হলাম না, রাত নামতেই ছাদে চলে যাই। তখন বললেন, তোমার বিয়ে দেব, বিয়ের পর তুমি আমার বৌমা থাকবে না, তখন তোমাকে ঋণ শোধ করতে হবে। আমি মেনে নিলাম, কিন্তু তিনজন পাত্র যখন আমার চেহারা দেখে সম্মতি জানালেন, তখন আমাকেই সত্যি কথাটা বলতে হলো। শোনার পর প্রত্যেকেই সিদ্ধান্ত বদলেছেন। কেন? বিয়ে হয়ে গেলে তো আপনাকে ওই বাড়িতে থাকতে হতো না, আসতে হতো, কারণ ওটা তখন আমার বাপের বাড়ি হয়ে যেত, আর উনি ঠিক আমাকে আসতে বাধ্য করতেন। আপনার ট্রেন আসছে, ট্রেনে উঠে টিকিট কাটবেন। এরপর ফিরে গেলে কি হবে বুঝতে পারছেন? বললাম, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সঙ্গে আসতে পারেন। সে মাথা নাড়ল। অসম্ভব, আমি পারবো না, ওই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না। মাত্র একটা রাত, পাশে অনেক মানুষ, তবু একটা রাত ধরে তাকে দেখেছিলাম। ও বাড়ি ছাদে গেলেই তাকে দেখতে পাই, হোক সেটা কল্পনায়, তবু পাই তো। ট্রেনের জানলায় বসে তাকে দেখলাম, সবে ওঠা রোদ গায়ে মেখে মাথা নিচু করে হেঁটে চলেছে খেয়ালের দিকে। হঠাৎ মনে হলো, অরুণেশ্বরবাবুর শত্রু কি তার মৃত সন্তান, যাকে জীবনে তিনি কখনোই হারাতে পারবেন না। গল্পটা পড়ে এটাই মনে হয় যে আগেকার বাল্য বিধবা মেয়েরা তারা বাধ্য হতো কত কিছু অন্যায়ের সঙ্গে আপোষ করতে। তারা ছিল নিরুপায়, খুবই কষ্ট ছিল তাদের। তো এই মর্মস্পর্শী গল্পটা যদি শুনে তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে প্লিজ আমার সঙ্গে পাশে একটু থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।